হালকা হাওয়া দিচ্ছে, শীত যে আসছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, অনেকেই হয়তো কবি ভাস্কর চক্রবর্তীর কবিতার ওই লাইন চেনে মনে মনে বলছেন, শীতকাল কবে আসবে সুপর্ণা। তার উত্তর বোধহয় মিলছে, তার উত্তর মিলবে আগামীকাল থেকে, কারণ আগামীকাল থেকে 3 থেকে 4 ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। তাহলে কি জাকিয়ে শীত উপভোগ করতে আমরা প্রস্তুত থাকছি? আসুন তার উত্তর খোঁজার চেষ্টা করি। আমার সঙ্গে এই মুহূর্তে সহকর্মী ইরন রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরন, দুয়ারের রিপোর্টার যখন গ্রাউন্ড জিরো থেকে আমাদের জেলা থেকে প্রতিনিধিরা সেই রিপোর্ট তুলে ধরছেন, তখন জেলায় কিন্তু শীতটা হালকা উপভোগ্য হচ্ছে, কিন্তু শহর কলকাতায় কিংবা আমি যেই শহরের উপকণ্ঠ সেক্টর 5-এ রয়েছি, এখানে কিন্তু শীতটা ততটাও উপভোগ্য হচ্ছে না। আগামীকাল থেকে সুখবর মিলছে? একদমই, দেখো রুমেলা, শীতের হিমেল হাওয়া গায়ে লাগতে শুরু করছে আগামীকাল থেকে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা এক ধাক্কায় 3 থেকে 4 ডিগ্রি কমতে পারে এবং সেটা আগামী 2-3 দিনের মধ্যে বেশ খানিকটা কমবে এবং আগামী 7 দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। দৃশ্যমানতার ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছুটা বাধা রয়েছে। দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে আসবে, যেখানে দার্জিলিং রয়েছে, 2 দিনাজপুর রয়েছে, মালদা রয়েছে। তবে এই শীতকাল আসলে যেমন আমরা শীতের পোশাক পরে নিই, ঠান্ডা পড়ছে কই, এমন একটা ওয়েদার। ভোরের দিকে ঠান্ডা লাগছে ঠিকই, কিন্তু রাত্রেবেলা এখনো লেপ কম্বল নামানো হয়েছে, রোদে দেওয়া হয়েছে, কিন্তু সেভাবে গায়ে চাপানো সুযোগ মিলছে না। মিলবে, আগামীকাল থেকেই মিলবে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেরকম জানাচ্ছে যে তাপমাত্রা সাধারণত থাকছে আগামীকাল থেকে, সেটা 17 থেকে 26 ডিগ্রির মধ্যে। এবং শীতের যে হাওয়া, শীতের যে আমেজ, কারণ ডিসেম্বরে 10 তারিখ হয়ে গেল, শীত কবে আর কবে শীত, এই প্রশ্ন কিন্তু মাঝে মধ্যেই চায়ের থেকে কিংবা পাড়ার রকে অফিস ফেরত মানুষ আলোচনা করছে। কিন্তু তাদের জন্য সুখবর, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও, খাস কলকাতা জুড়ে, কলকাতা আশপাশের অঞ্চলগুলোতেও বেশ শীতের হিমেল হাওয়া বইবে এবং শীত উপভোগ হবে। 3 থেকে 4 ডিগ্রি যে তাপমাত্রা রয়েছে তার থেকে অনেকটাই কমছে, 3 থেকে 4। এবং আগামী 7 দিন এই তাপমাত্রা আরও একটু কমতে পারে বলে খবর। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তাই শীত এসে গেল এটা বলাই যায়। কালের নিয়মে শীত পড়ে গেছে, কিন্তু প্রকৃত কনকনে শীত, জুবুথুবু ভাব, এটা উপভোগ করার জন্য আগামীকাল থেকে যখন অফিসে বেরোবেন কেউ বা কাজে যাবেন, অবশ্যই মাথায় টুপিটা, গলার মাফলারটা স্টাইল করার জন্য তো পরেন ঠিকই, কিন্তু এবার ঠান্ডা থেকে বাঁচার জন্য পড়তে হবে। সুখবর, শীত দক্ষিণবঙ্গে। বৃষ্টিপাতের পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো হওয়ার সম্ভাবনা নেই আগামী 7 দিনে। আগামী 2-3 দিনে পারদ পতনের যথেষ্টই সম্ভাবনা আছে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ 2 জায়গাতেই 2 to 4 ডিগ্রি আপনার টেম্পারেচার ফল করার সম্ভাবনা আছে। তারপর ওটা স্টেডি হয়ে যায়, তারপর আর কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দেখুন, শহর কলকাতা বরফে ঢাকা পড়বে, এটা আমাদের ফ্যান্টাসি। আমরা এরকম মনে মনে ভাবি, কত আকাশ কুসুম কল্পনা আমরা করি, কিন্তু শহর কলকাতায় বসে যারা শীতের গীত কবে গাইবেন এই অপেক্ষা করছেন, তখন তাদের জন্য নিউজ 18 বাংলা এমন ছবি দেখাবে, যারা এই মুহূর্তে কলকাতায় বসে রয়েছেন, আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় বসে রয়েছেন, তাদের মন ছুট দেবে ওই নর্থ সিকিমে। কারণ নর্থ সিকিম সাদা চাদরে ঢাকা, যেদিকে দু চোখ যায় শুধু বরফ আর বরফ। এক ওয়ান্ডারফুল উইন্টার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নর্থ সিকিম, ইউমথাং ভ্যালি, লাচেন, লাচুং, সেখানে মাইনাসে তাপমাত্রা। সুতরাং পর্যটকদের আনন্দ কয়েক গুণ বেড়ে গিয়েছে, তার বলার অপেক্ষা রাখে না। কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, এই ছবি সত্যি চোখের আরাম দেয়। দেখো, একেবারেই তাই। মানে এই বিপর্যয় সারিয়ে উঠে গত 1 ডিসেম্বর কিন্তু পর্যটকদের জন্য খুলে যায় নর্থ সিকিমের দরজা। আর দ্বিতীয় সপ্তাহে এমন ছবি, স্বাভাবিকভাবেই যে সমস্ত পর্যটকরা যারা আমাদের রাজ্যে, আমাদের দেশের বা ভিন দেশ থেকে আসছেন বেড়াতে, তাদের কাছে কিন্তু এটা যথেষ্টই আনন্দদায়ক। কেননা গতকাল দুপুর থেকে আমরা দেখছি যে এক টুকরো করে বরফ কিন্তু পড়ছে নর্থ সিকিমের বিভিন্ন জায়গায়। সেই ইউমথাং ভ্যালি থেকে শুরু করে লাচেন, লাচুং, সর্বত্র যেদিকে দু চোখ যায় শুধুই কিন্তু সাদা বরফ আর সাদা। একদিকে যেমন রাস্তা কয়েক মিটার পুরো চাদরে ঢাকা পড়েছে বরফে, ঠিক তেমনি রাস্তার দুধারে যে গাছ বা পাহাড় সেসবও কিন্তু একেবারে শ্বেত শুভ্র সাদা আকার ধারণ করেছে। আগামী কয়েকদিনও কিন্তু এমনই তাপমাত্রা থাকবে, অর্থাৎ বরফ পড়ার যে সম্ভাবনা আগামী আরও 2 দিন রয়েছে, এমনটাই সিকিম আবহাওয়া অফিস থেকে জানা যাচ্ছে। এবং তাপমাত্রা এই মুহূর্তে এখন বাজে রাত 8টা 4-5 বাজে, এখন এই মুহূর্তে
লাচুংয়ের তাপমাত্রা রয়েছে -4 ডিগ্রি টেম্পারেচার, এবং আর ঘন্টা দুয়েক বাদে অর্থাৎ 10টা 10:30 নাগাদ কিন্তু এই তাপমাত্রা -5 থেকে 6 পৌঁছবে। একদিকে যেমন কনকনে ঠান্ডা, তেমনি এমনই বরফ পড়া স্বাভাবিকভাবে কিন্তু যার পর্নার বাঁধনহারা উল্লাসে কিন্তু মাতোয়ারা পর্যটকেরা তারা আজও কিন্তু যেমন গতকাল থেকে যেভাবে তারা বরফ খেলায় মেতে উঠেছে বিভিন্ন জায়গায়, আজও সকাল থেকেই পর্যটকরা বেরিয়ে পড়েন বিভিন্ন ডেস্টিনেশনে, এবং সেখানেই কিন্তু যেই দিকে যারা যাচ্ছেন নর্থ সিকিমের সব প্রান্তেই কিন্তু একই ছবি, একেবারে কিন্তু সাদা সময় আর আর নষ্ট কেন, যখন চারিদিক সাদা বরফের চাদরে ঢাকা, তখন পর্যটকরা এই মুহূর্তটা যে চেটে পুটে উপভোগ করবেন তা তো আর বলার অপেক্ষা রাখে না। INDIA, ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়ার নামটাও মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। বিরতির আগে আপনাদেরকে বলছিলাম যে এবার রাজনীতির ময়দান কতটা সরগরম সে খবর আপনাদের দেব। ইন্ডিয়া জোটের মুখ কি? ইন্ডিয়া জোটের প্রথম সারিতে থেকে লড়াই কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই জোটের মুখ কি মমতা বন্দ্যোপাধ্যায়? এই কথাগুলো বলছি, তার একটা প্রেক্ষিত রয়েছে। তার কারণ লালু প্রসাদ যাদবের একটা বক্তব্য। শুধু লালু প্রসাদ যাদব নয়, এর আগে আমরা দেখেছি এনসিপির তরফ থেকে, এর আগে আমরা দেখেছি সমাজবাদী পার্টির তরফ থেকে এই একই নাম সামনে আনা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এছাড়াও ওয়াইএসআর কংগ্রেসের সাংসদ বিজয় সাই রেড্ডি, তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই উল্লেখ করেছেন। তাহলে কি INDIA জোটের মুখ হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমরা শুনবো লালু প্রসাদ যাদব ঠিক কি বলেছেন, তারপর কথা বলবো। আমাদের প্রতিনিধি আবির ঘোষাল থাকবেন সঙ্গে। लालू जी, ममता जी कांग्रेस उसकी आपत्ति जता रही है। लालू जी कांग्रेस को जताने से नहीं हो, ममता को दो। मुख्यमंत्री नीतीश कुमार यात्रा पे जा रहे लालू जी। अच्छा जा रहा है, तो अब तो नैन सेकने जा रहे हैं। न तो ममता जी को दे दिया जाए। हाँ दे दे। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, যখন ইন্ডিয়া জোটের শরিকরা প্রত্যেকেই বেশিরভাগ জনই যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করছেন, প্রেক্ষিতটা কি? কেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রথমত হচ্ছে যে ইন্ডিয়া ব্লকও এবার পারফরমেন্সের উপর জোর দিচ্ছে, এবং ইন্ডিয়া ব্লক শুরুর সময় থেকে কংগ্রেস যে কর্তৃত্ব দেখানোর চেষ্টা করেছে, অনেকেই বলছেন সেটি পারফরমেন্সের ভিত্তিতে যে যথাযথ নয়, সেটা বাকি রাজনৈতিক দলের প্রতিনিধিরাও বলতে শুরু করেছেন। দ্বিতীয়ত, লোকসভা নির্বাচন হোক বা এই ব্লকের মধ্যে থাকা যে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আঞ্চলিক ক্ষেত্রে তাদের শক্তি এতটাই রয়েছে যে তারা বিভিন্ন নির্বাচনগুলোতে নিজেদের দক্ষতাতেই জয় করে নিয়ে আসতে পেরেছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এটা পরীক্ষিত, তার কারণ হচ্ছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে বিজেপি, বাম, কংগ্রেস উভয়ের সাথেই লড়াই করে সমস্ত কটা নির্বাচনী ভালো ফল তারা করে উঠতে পারলেন। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ব্লকের মধ্যে থাকা তুমি যাদের যে সমস্ত রাজনৈতিক দলগুলির কথা বললেন, তারা চাইছেন যে শুধুমাত্র জাতীয় রাজনীতি দল, শুধুমাত্র হচ্ছে দীর্ঘদিন ধরে তারা ক্ষমতায় ছিল, এই সুযোগকে কাজে লাগিয়ে কোনোভাবে নিজেদের মতো করে ইচ্ছা প্রকাশ করার জায়গা তারা তৈরি করে উঠতে পারেন না। এবং মহারাষ্ট্র, হরিয়ানার ফল সেটা কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আরো একটা বিষয় জানতে চাই, দেখো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চলার পথে তার বিরোধী দলনেত্রী যে ইমেজটা, সেটা বারবার ফিরে এসেছে, বারবার সকলে সমস্যারে উচ্চারণ করেছে। সেই বিরোধী দলনেত্রী হিসেবে কোথাও গিয়ে বিজেপির এগেনস্টে, এনডিএর এগেনস্টে একটা প্রকট মুখ কি মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই মনে করছেন জোট শরিকরা? একেবারেই তাই, আমি সেই প্রসঙ্গতেই ছিলাম যে দীর্ঘদিনের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, পরবর্তী সময়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালানোর পাশাপাশি বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে এগিয়েছেন, এবং বর্তমান অবস্থাতে দাঁড়িয়েও বিজেপি বিরোধিতার প্রধান মুখ হিসেবে বারবার ধরে তিনি যেভাবে এগিয়েছেন এবং তার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে এগিয়েছে, তাতেই ব্লকের মধ্যে থাকা আপ, আরজেডি, সমাজবাদী পার্টি, শিবসেনার উদ্ধব শিবির বা এনসিপির শরদ পাওয়ার গোষ্ঠী, তারা মনে করছেন যে যদি নরেন্দ্র মোদী বা বিজেপির বা এনডিএর বিরোধিতায় লড়াই করতে হয়, তাহলে এরকমই লড়াকু মানসিকতা প্রয়োজন রয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এক পারফরমেন্স, আর দুই বিজেপির বিরুদ্ধে লড়াই করার মতো অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই বারবার ধরে ইন্ডিয়া ব্লকের মধ্যে রাজনৈতিক দলগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কেই ইন্ডিয়া ব্লকের নেত্রী হিসাবে চাইছেন বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য। বেশ, আমাদেরও নজর থাক সেদিকেই।
তার পাশাপাশি আরো একটি খবর আপনাদেরকে দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 3 দিনের মেদিনীপুর সফরে গিয়েছেন এবং জগন্নাথ মন্দির পরিদর্শন, কতটা সেখানে কাজ হলো, সেই কাজের খতিয়ানও তিনি তুলে ধরবেন। আজই গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে এবং কি কি কর্মসূচি রয়েছে তার জানবো। আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই পূর্ব মেদিনীপুরের দীঘাতে এসে পৌঁছেছেন এবং দীঘাতে আসার অন্যতম মূল কারণ হচ্ছে এই জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি খতিয়ে দেখা। এবং যেটা এখনো পর্যন্ত নবান্ন সূত্রে খবর যে এই জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি এই মন্দিরের জন্য একটি ট্রাস্ট তৈরি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ট্রাস্টের বিষয় আগামীকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন। তার সঙ্গে এই মন্দিরকে কেন্দ্র করে রাজ্য সরকারের যে আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা নিয়েও একটি রূপরেখা তৈরি করে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকালকে রাজ্যের মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা থাকছেন। দুপুর 1টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দিরে যাবেন, সেখানে কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন, যারা দায়িত্বপ্রাপ্ত সংস্থা তাদের সঙ্গে আলোচনা করবেন, পাশাপাশি হিডকোর আধিকারিকদের সঙ্গেও বৈঠক করবেন। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে এই মন্দিরের জন্য একটি ট্রাস্ট তৈরি করা, এই ট্রাস্টের সদস্য হিসাবে কাদেরকে রাখা হবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল ঘোষণা করতে পারেন। তার সঙ্গে দীঘার জগন্নাথ মন্দির কবে উদ্বোধন হবে এবং সাধারণ মানুষের জন্য কবে এই মন্দির খুলে দেওয়া হতে পারে সেই সংক্রান্তও কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আগামীকাল মুখ্যমন্ত্রী করতে পারেন। এবং তারপর বৃহস্পতিবার তিনি কলকাতায় ফিরে যাবেন। পূর্ব মেদিনীপুরের দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সফর 3 দিনের, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি খতিয়ে দেখা।